আসসালামু আলাইকুম। আজ ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতে সংবাদ শিরোনাম। ট্রাম্পের সামনে বিপজ্জনক ৭২ ঘণ্টা সমাধান না হলে ভয়াবহ পরিস্থিতি। মার্কিন সেনাদের সামনে হরমুজ দিয়ে রাশিয়ার জাহাজ পারাপার। দেশে জঙ্গি আছে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। শুরুতেই ইরান প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিজ দেশের আইনসভা বা কংগ্রেস। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট বা যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী কোনো সশস্ত্র সংঘাত শুরুর ৭ দিনের মধ্যে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন না পেলে প্রেসিডেন্টকে সেই অভিযান গুটিয়ে নিতে হয়। সেই হিসেবে আগামী ১ মে ট্রাম্পের জন্য নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ২২ এপ্রিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও তেহরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রেখেছেন। তবে ১ মের মধ্যে যদি তিনি প্রতিনিধি সভা ও সিনেটের যৌথ অনুমোদন না পান, তবে আইনত তাকে এই সংঘাত বন্ধ করতে হবে। মার্কিন এই আইন অনুযায়ী সামরিক পদক্ষেপ শুরু করার ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্টের কংগ্রেসকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। এরপর পরবর্তী ৭ দিন পর্যন্ত তিনি একক সিদ্ধান্তে সেনা মোতায়েন রাখতে পারেন। এই সময়সীমা আরও ৩০ দিন বাড়ানো সম্ভব যদি প্রেসিডেন্ট কংগ্রেসের কাছে লিখিতভাবে সার্টিফাই করেন অনিবার্য সামরিক প্রয়োজনে এই অভিযান চালানো হয়েছে। কলোরাডো ল স্কুলের আইনের সহযোগী অধ্যাপক মরিয়ম জামশিদি বলেন, ৯০ দিনের এই চূড়ান্ত জানালার পরও যদি কংগ্রেস যুদ্ধ ঘোষণা না করে বা অনুমোদন না দেয়, তবে প্রেসিডেন্ট সেনা প্রত্যাহার করতে বাধ্য। তবে তিনি এও মনে করিয়ে দেন, অতীতে অনেক প্রেসিডেন্ট এই আইনকে অসাংবিধানিক বলে দাবি করে তা উপেক্ষা করেছে এবং কংগ্রেসের পক্ষ থেকেও প্রেসিডেন্টকে বাধ্য করার মতো স্পষ্ট কোনো আইনি পথ নেই। বর্তমানে মার্কিন কংগ্রেস রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে গভীর বিভাজন থাকায় ট্রাম্পের পক্ষে এই অনুমোদন পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। গত ১৫ এপ্রিল সিনেটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করার একটি দ্বিপক্ষীয় প্রচেষ্টা ৫২ থেকে ৪৭ ভোটে ব্যর্থ হয়, যেখানে সদস্যরা মূলত দলীয় অবস্থান অনুযায়ী ভোট দিয়েছেন। অনেক রিপাবলিকান সদস্য ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন করলেও দীর্ঘমেয়াদী যুদ্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রিপাবলিকান সিনেটর জন কার্টিস স্পষ্ট জানিয়েছেন, ৬০ দিনের সময়সীমা পার হওয়ার পর কংগ্রেসের অনুমোদন ছাড়া তিনি আর এই যুদ্ধের পক্ষে থাকবেন না। ডেমোক্র্যাটরা সরাসরি অভিযোগ তুলেছেন, এই যুদ্ধ প্রতি সপ্তাহে $১০০ কোটি ব্যয় করছে, অথচ রিপাবলিকান নেতৃত্ব এর ওপর কোনো তদারকি করছে না। যুদ্ধবিরতি চললেও রণক্ষেত্রে উত্তেজনা কমেনি। গত সোমবার আরব সাগরে একটি ইরানি জাহাজ আটকের ঘটনা এবং পরবর্তীতে ইরানের পাল্টা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বৌজিন কলেজের ইতিহাসের অধ্যাপক সালার মোহান্দেশি মনে করেন, এই যুদ্ধ ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামলেও তার জয়ী হওয়ার ভাবমূর্তি বজায় রাখতে তিনি হয়তো সংঘাত চালিয়ে যাবেন। তিনি চাইলে পরাজয় স্বীকার করে সরে আসতে পারেন, কিন্তু ট্রাম্প সম্ভবত তা করবেন না। বরং ২০০১ বা ২০০২ সালের অথরাইজেশন ফর ইউজ অফ মিলিটারি ফোর্স বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন আইনের ফাঁকফোকর ব্যবহার করে তিনি কংগ্রেসকে এড়িয়ে যেতে পারেন। এর আগে প্রেসিডেন্ট ওবামা ও বিল ক্লিন্টনও ভিন্ন ভিন্ন আইনি ব্যাখ্যা দিয়ে কংগ্রেসের অনুমোদন ছাড়াই দীর্ঘ সময় সামরিক অভিযান পরিচালনা করেছিলেন। হরমুজ প্রণালী খুলে দেওয়া সংক্রান্ত ইরানের সবশেষ প্রস্তাবটি যাচাই বাছাই করছে যুক্তরাষ্ট্র। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার ডোনাল্ড ট্রাম্প তাঁর শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে প্রস্তাবের উপর আলোচনা করেছেন। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এ প্রস্তাবে পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীর উপর আলোচনার রূপরেখা তুলে ধরা হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে বলেছেন, প্রস্তাবটি পর্যালোচনা করা হচ্ছে। ইরানের প্রস্তাবের শর্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে বলেছেন, তারা যা জমা দেবে বলে ভেবেছিলাম এটি তার চেয়ে ভালো। তবে প্রস্তাবটি কতটা আন্তরিকতার সঙ্গে দেয়া হয়েছে তা নিয়ে সংশয় প্রকাশ করেন রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো চুক্তি করতে চাইলে তাতে একটি নিশ্চয়তা অবশ্যই থাকতে হবে। সেটি হলো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে লিখেছে, ইরানের নতুন প্রস্তাবে পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনা স্থগিত রাখতে চেয়ে হরমুজ চালু এবং যুদ্ধ শেষ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মার্কো রুবিও এই প্রস্তাবকে ভালো বললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুশি নন বলে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। রয়টার্স লিখেছে, এই প্রস্তাব যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার সম্ভাবনা কম।
ওয়াশিংটনের অবস্থান হলো পারমাণবিক বিষয়গুলো শুরু থেকেই আলোচনায় রাখতে হবে। সোমবার ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের বিষয় সম্পর্কে অবগত একজন কর্মকর্তা বলেন, প্রস্তাবে পারমাণবিক বিষয়টি স্থগিতের কথা বলায় ট্রাম্প ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট। স্থানীয় সময় সোমবার নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প নিজেও প্রস্তাবটিকে আগেরগুলোর তুলনায় ভালো বলে উল্লেখ করেছিলেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার রাশিয়া সফরের সময় বলেছেন, প্রথম দফা সংলাপ ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অতিরিক্ত প্রত্যাশাই দায়ী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের কারণে অবরুদ্ধ থাকা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে রাশিয়ার আলোচিত সুপার ইয়ার্ড নর্ড। প্রায় 465 ফুট দৈর্ঘ্য এবং $50 কোটি বেশি মূল্যের এই বিলাসবহুল জাহাজটি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা ধনকুবের আলেক্সি মোর্দোসোভের মালিকানাধীন বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার গ্রিনিচ মান সময় অনুযায়ী 2টার দিকে দুবাই মেরিনা থেকে যাত্রা শুরু করে শনিবার সকালে হরমুজ প্রণালী অতিক্রম করে ইয়াটটি এবং রোববার ভোরে ওমানের মাস্কোটে পৌঁছায়। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এই জলপথটি দিয়ে জাহাজ চলাচল কঠোরভাবে সীমিত করলেও এই প্রমোত্তরী কিভাবে সেখানে প্রবেশের অনুমতি পেল তা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। শিপিং ডেটা প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে পারস্য উপসাগরের প্রবেশমুখে অবস্থিত এই গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে দৈনিক মাত্র হাতে গোনা কয়েকটি বাণিজ্যিক জাহাজ চলাচল করছে। ইরান যুদ্ধের আগে যেখানে প্রতিদিন গড়ে 125 থেকে 140টি জাহাজ এই পথ ব্যবহার করত, এখন সেখানে যাতায়াতকারী জাহাজের সংখ্যা নগণ্য। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক অস্থির যুদ্ধবিরতি চললেও পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ বজায় রেখেছে। এমন এক অবরুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার একটি বিশাল প্রমোত্তরীর নির্বিঘ্ন যাতায়াত মূলত ইরান ও রাশিয়ার মধ্যকার গভীর কৌশলগত মৈত্রীর বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে 2025 সালে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে দেশ দুটি নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ ও দামি এই সুপার ইয়াট নর্ড এর মালিকানা নিয়ে কিছু ধোঁয়াশা থাকলেও নথিপত্র ভিন্ন কথা বলছে। যদিও আলেক্সি মোর্দোসোভ সরাসরি এর মালিক হিসেবে তালিকায় নেই, তবে 2025 সালের রাশিয়ার কর্পোরেট রেকর্ড এবং শিপিং তথ্য অনুযায়ী জাহাজটি 2022 সালে মোর্দোসোভের স্ত্রীর মালিকানাধীন একটি রুশ প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত হয়। এই প্রতিষ্ঠানটি রাশিয়ার চেরেপোভেটস শহরে নিবন্ধিত, যেখানে মোর্দোসোভের বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান সোভার স্টালের সদর দপ্তর অবস্থিত। ইউক্রেন যুদ্ধের পর পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মোর্দোসোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। শিল্প প্রকাশনা সুপার ইয়াট টাইমসের তথ্য মতে 20টি বিলাসবহুল শয়নকক্ষ, একটি সুইমিং পুল, একটি হেলিপ্যাড এবং একটি সাবমেরিন সমৃদ্ধ এই ইয়াটটি রাশিয়ার অঢেল সম্পদের এক অনন্য নিদর্শন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যখন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছেন, ঠিক সেই সময়ে এই ইয়াটটির হরমুজ প্রণালী পার হওয়ার ঘটনাটি কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আরাকচি সম্প্রতি পাকিস্তান ও ওমানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা শেষ করে রাশিয়ার সমর্থন নিশ্চিত করতে মস্কো সফরে গেছেন। অন্যদিকে মোর্দোসোভের প্রতিনিধি এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। বর্তমানে বিশ্ব তেলের সরবরাহের প্রায় 1/5 যে পথ দিয়ে পরিবাহিত হয়, সেই সংবেদনশীল এলাকার একটি রুশ প্রমোত্তরীর এই অবাধ বিচরণ এটাই প্রমাণ করে পশ্চিমাদের আরোপিত অবরোধ এই অঞ্চলের সব শক্তির জন্য সমানভাবে কার্যকর হচ্ছে না। এবার দেশের খবর। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশে জঙ্গি নাই এটা বলা যাবে না। দেশে জঙ্গি আছে, তবে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে জঙ্গি হিসেবে যা উপস্থাপন করা হয়েছে তা ছিল সরকারের টিকে থাকার একটি প্রক্রিয়া। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। দেশে জঙ্গিবাদ পরিস্থিতি নিয়ে ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশে জঙ্গি সম্পর্কে দুটি চরম ধারণা রয়েছে। একটি হলো দেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটি হলো দেশে কোনো জঙ্গি নেই। সরকার মনে করে দুটোই ভুল। সমাজের একটি ক্ষুদ্র অংশের উগ্রপন্থার প্রবণতা রয়েছে, মাঝে মাঝে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করে, তবে রাষ্ট্র তা নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গি শব্দের অতিরিক্ত ব্যবহার করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত না হলেও মানুষকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি বলেন, একটা ছোট ঘটনা আছে, এটা গত সপ্তাহেও বলেছিলাম, আবারও বলছি। সরকার এগুলো নিয়ে ধীরে ধীরে আইনি ব্যবস্থার দিকেও যাবে।
গত ব্রিফিংয়ে কর্মসূচিভুক্ত খালের সংখ্যা ১,২৬০ কিলোমিটার, খননকৃত খালের প্রাপ্ত দৈর্ঘ্য ৫৬১ কিলোমিটার, শতকরা অগ্রগতির হার ৪৪.৫৫% বলেছিলাম। এটা আমাদের কর্মসূচির খালের প্রায় অর্ধেক। অথচ একটা ফটোকার্ড তৈরি হলো, আমি নাকি বলেছি সারা দেশে অর্ধেক খাল খনন করা হয়ে গেছে। এটা নামগোত্রহীন কেউ না, পরিচিত জাতীয় দৈনিকের ফটোকার্ড। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা আরও বলেন, একটু ব্যক্তিগত কথা বলেই ফেলি, মানে আমি খুব স্টুপিড মানুষ না। আমার প্রচুর পরিচিত মানুষজনের কাছ থেকেই কার্ড পাঠিয়ে আমার কাছে জানতে চাওয়া হচ্ছে। ইভেন এমন সব কথাবার্তা আসছে যেগুলো সরিয়ে রাখি, যেগুলো ফেক ব্যক্তি করেছেন, ফটোকার্ড বানিয়ে বলেছেন আমি নাকি বলেছি জনগণের কল্যাণের জন্য জ্বালানির দাম বাড়ানো হয়েছে। আমি এগুলো এভাবে বলিনি। কিন্তু এই যে কথাটাকে বিকৃত করা হলো, আমাকে অনেকে পাঠিয়ে জিজ্ঞাসা করেছে যে আমি বলেছি কিনা। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করছি সাংবাদিকতাই যেন হয়, প্লিজ। উপদেষ্টা বলেন, আমি আগেও একদিন বলেছি সরকারের সমালোচনা করার অনেক কিছু পাওয়া যাবে। এই দেশ এত বড়, এত জটিলতা। একটু পেছনের কথা বলতে হয়, শেখ হাসিনা এদেশটাকে এত বাজেভাবে রেখে গেছেন যে সরকার সর্বোচ্চ চেষ্টা করলেও আপনি দেখবেন সমালোচনার জায়গায় তৈরি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আপনি পাবেন। জেনুইন জিনিসগুলো নিয়ে সমালোচনা করেন, আমি সেটাকে ওয়েলকাম করছি। তিনি বলেন, আমরা এটা নিয়ে শক্ত অবস্থানে যাব। আমরা অপতথ্য দিয়ে করা ফটোকার্ড অ্যালাউ করব না। আমার মনে হয় মিডিয়ার মানুষ হিসেবে এটা আপনাদের চাওয়া উচিত। এর আগে আমি যথেষ্ট পরিমাণ কমিউনিকেট করার চেষ্টা করেছি, এর বেশি কিছু না। আমরা আমাদের মেয়াদের শেষ দিন পর্যন্ত মিডিয়াকে ভয় পেতে চাই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হাতে থাকা কার্ড নিয়ে খোঁচা দিয়েছেন যুক্তরাষ্ট্রকে। গালিবাফ এক্সে একটি নতুন ফর্মুলা পোস্ট করেছেন। এতে তিনি যুক্তরাষ্ট্রের তেলের মজুদ সংক্রান্ত দাবির বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে। তিনি লিখেছেন, তারা কার্ডের বড়াই করছে, তাহলে দেখা যাক সরবরাহের কার্ড, চাহিদা কার্ড। এরপর তিনি তার ফর্মুলা তুলে ধরেন। এতে দুটি দিক আছে, একটি ইরানের, আরেকটি যুক্তরাষ্ট্রের। ইরানের দিকে আছে তিনটি বিষয়, তিনি সবকিছু উদ্যাক্ষর দিয়ে উল্লেখ করেছেন। সেখানে আছে হরমুজ প্রণালী, এরপর বাব আল মান্দেব প্রণালী, আর তৃতীয়টি হলো তেলের পাইপলাইন। গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী আংশিকভাবে ব্যবহার করা হয়েছে। বাব আল মান্দেব প্রণালী ও তেলের পাইপলাইন এখনও ব্যবহার করা হয়নি। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাসের 20% সরবরাহ করা হয়। যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে গালিবাফ উল্লেখ করেছেন কৌশলগত পেট্রোলিয়াম মজুদ ছাড়ার কথা, যা ইতোমধ্যে ব্যবহার হয়ে গেছে। এর পাশাপাশি চাহিদা কমানোর বিষয়টি আংশিকভাবে ঘটেছে এবং দাম আরও বাড়বে। এই কার্ড এখনও ব্যবহার করা হয়নি বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এই ফর্মুলায় গালিবাফ আমেরিকান সাধারণ মানুষকে সরাসরি সতর্ক করেছেন। তিনি গ্রীষ্মের ছুটি প্রসঙ্গ টেনেছেন। গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্রে স্কুল বন্ধ থাকে, তখন মানুষ বেশি ভ্রমণ করে এবং বাড়িতে ঠান্ডা রাখার জন্য বেশি জ্বালানি খরচ হয়, ফলে তেলের চাহিদা বাড়ে। এই সময় দাম আরও বেড়ে যেতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। সোমবার শান্তি আলোচনা থমকে থাকার মধ্যেই তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $2.16 বা 2.05% বেড়ে $107.49 দাঁড়িয়েছে। এটি 7 এপ্রিলের পর সর্বোচ্চ। রয়টার্সের তথ্য অনুযায়ী ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বেড়েছে $1.77 বা 1.88%। ব্যারেল প্রতি দাম দাঁড়িয়েছে $96.17। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। 16430 এই নাম্বারটি আজ থেকে সংরক্ষণে রাখুন। যে কোনো সময়ে যে কোনো আইনি সহায়তার জন্য 16430 এই নাম্বারে ফোন দিলে আপনি সহায়তা পেতে পারেন। সরকারের আইন বিভাগ কর্তৃক এই সেবাটি চালু আছে। অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে, অফিস আদালতে আমরা বিপত্তির মুখে পড়ি। আইন আমার পক্ষে থাকার পরও আমি প্রতিকার পাই না, অথবা দীর্ঘদিন ধরে কোনো একটি সমস্যায় ভুগছি, আমার আইনি প্রতিকার প্রয়োজন, তখন আপনি এই নাম্বারে ফোন করে প্রতিকার পেতে পারেন। প্রিয় বন্ধুরা, অন্যদিকে যারা টাকার অভাবে মামলা করতে পারেন না, তারাও এই নাম্বারে ফোন করে অর্থনৈতিক সহযোগিতা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press,
এক ফোঁটা হলুদও নেই।